আগ্রাসী বন্যায় পানি নিচে 11 জেলা। বৃষ্টিতে লক্ষ্মীপুরে নতুন নতুন এলাকা প্লাবিত, ভেঙে গেছে ছোট ফেনী নদীর মোছাপুর স্লুইস গেট। দুর্গম এলাকায় সুপেয় পানি ও খাদ্য সংকট। জন্মাষ্টমীতে মন্দিরে মন্দিরে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা, বিভিন্ন স্থানে শোভাযাত্রা। প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব, বললেন প্রধান উপদেষ্টা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। রাতভর বৃষ্টির পর লক্ষ্মীপুরে বাড়তে শুরু করছে বন্যার পানি। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন 3 উপজেলার কয়েক লাখ মানুষ। অনেকেই ছুটছেন আশ্রয় কেন্দ্রে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গম এলাকার মানুষেরা পাচ্ছেন না খাবার সহায়তা। লক্ষ্মীপুর থেকে বিস্তারিত জানিয়েছেন আতাউল কাউসার। লক্ষ্মীপুর পুলিশ লাইনের সামনে যে মূল সড়ক, তার পাশেই এই জায়গাটিতে যে পরিমাণ পানি জমেছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমার পেছনে যে বাসাগুলো আছে সেই ঘরগুলোর বাসিন্দারা আরও 2 দিন আগে এই ঘর থেকে চলে যেতে বাধ্য হয়েছেন, কারণ আর 2 দিন আগ থেকে এখানে প্রচণ্ড পরিমাণ পানি উঠছিল। তারা জানিয়েছেন গত 2 দিন আগ পর্যন্ত তারা এই বাসাগুলোতে ছিলেন। কেউ খাটের নিচে ইট দিয়ে খাট উঁচু করে খাটে অবস্থান নিয়েছিলেন। প্রায় প্রত্যেকটি ঘর অর্ধেক পরিমাণ পানির নিচে তলিয়ে গেছে। এখানকার বাসিন্দারা বলছেন এখানে এ ধরনের প্রায় শখানেক ঘর রয়েছে। 4 থেকে 500 মানুষ এখন রাস্তার পাশে অথবা নিকটস্থ কোথাও কোনো আশ্রয় কেন্দ্রে গিয়ে অবস্থান নিয়েছেন। খাটের পরে নিচে ইট দিই উপরে আসিলাম, ওখান থেকে থাকতে পারি না, তো বাইরে গেছি। খাওয়া দাওয়া এখানে করার মতো কোনো ক্যাপাসিটি নাই। হাঁটু পর্যন্ত পানি আর সবকিছু তলা লেগে গেছে পানি, যা আসছিল যাবতীয় জিনিস ডুবে গেছে, তুলতে পারিনি। ফেনীর বন্যার পানি যখন ক্রমেই পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছিল, তখন ধীরে ধীরে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের এই নিম্নাঞ্চলগুলো প্রথমে প্লাবিত হয় এবং তারপর ধীরে ধীরে পানি আরও বাড়তে থাকায় বহু জায়গায় মহাসড়ক পর্যন্ত পানির নিচে ডুবে গেছে। তো এখানকার বাসিন্দারা বলছেন পানির নিচে তাদের চুলো বা অন্যান্য জিনিস তলিয়ে যাওয়ার কারণে তারা রান্নাবান্নাও করতে পারছেন না। এই মুহূর্তে তারা খাদ্য সংকটে আছেন। তারা পুরোপুরি নির্ভর করে আছে কোনো হৃদয়বান মানুষ যারা এই মুহূর্তে ত্রাণ বিতরণ করছেন বা সরকারি যে সংস্থাগুলো ত্রাণ বিতরণ করছেন, তারা যদি তাদেরকে ত্রাণ দেন তাহলে তারা খেয়ে পরে বাঁচতে পারবে। কিছু সাহায্য করছে বাবা, যায় যা তোমরা। অনেকে এখানে গবাদি পশু বা অন্যান্য জিনিস পালনের উপর নির্ভরশীল। আমরা দেখেছি তারা নিজেদের প্রাণের তোয়াক্কা না করেও চেষ্টা করেছে তাদের গবাদি পশুগুলোকে যেন বাঁচানো যায়। যে পরিমাণ পানি এসছে সে পরিমাণ পানি সরে যেতে পারছে না, কারণ এখানকার যে আশপাশের খালগুলো রয়েছে সে খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে সহজে পানি সরতে পারছে না। তো এই কারণে তারা প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন যে প্রশাসন যেন দ্রুত এই খালগুলো সংস্কারের ব্যবস্থা করে। নোয়াখালী থেকে লক্ষ্মীপুর আসার পথে মহাসড়কের অনেক জায়গা দেখেছি যেগুলো পানির নিচে প্লাবিত হয়েছে এবং যার কারণে ত্রাণবাহী যে গাড়িগুলো আসার সেগুলো কিন্তু আসতে সমস্যায় পড়ছেন এবং বিভিন্ন জায়গায় গাড়িতে করে সেই ত্রাণগুলো পৌঁছানোর উপায় নেই। পানি যদি এর চেয়ে বেশি হয় তখন সেখানে মানুষও আর হেঁটে যাওয়ার উপায় নেই। লক্ষ্মীপুরের পুলিশ লাইনের সামনে থেকে আতাউল কাউসার, সময় সংবাদ। পানির প্রচণ্ড চাপে বঙ্গোপসাগরের মোহনায় নোয়াখালী ফেনী জেলার সংযোগস্থলে ছোট ফেনী নদীর মোছাপুর ক্লোজার ভেঙে গেছে। এতে জোয়ারের সময় উল্টো লোকালয়ে ঢুকবে সমুদ্রের পানি। অন্যদিকে আগ্রাসী বন্যায় ভাসছে গ্রামের পর গ্রাম। বিস্তারিত জানিয়েছেন আতিয়ার সজল। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ সীমানায় বঙ্গোপসাগরের একেবারে কোল ঘেঁষেই এই মোছাপুর ক্লোজার ও ছোট ফেনী নদীর অবস্থান। সোমবার সকাল থেকেই ফাটল দেখা দেয় এই ক্লোজারে। সময় গড়াতেই এই ক্লোজারটি পানির তোড়ে এসে যায় সমুদ্র পানে। ফেনী সদর শহরে পানি কিছুটা কমলো সদরের বিভিন্ন উপজেলা এবং দাগনভূঞা, সোনাগাজীতে পানি বেড়েই চলছে গত 3 দিন ধরে। ফেনীর 6 উপজেলার 43টি ইউনিয়নে সমভাবে যে ত্রাণগুলো বন্টন করার কথা, অব্যবস্থাপনার কারণে তা হচ্ছে না। যার কারণে যেখানে ত্রাণ পাচ্ছে সেখানে একাধিকবার মানুষ ত্রাণ পাচ্ছে, আবার যেখানে পাচ্ছে না অনেকেই মোটেই পাচ্ছে না। এজন্য স্থানীয়রা বা বিভিন্ন ভুক্তভোগীরা অব্যবস্থাপনাকেই দায়ী করছেন। আমরা পাই নাই, অনেকে খাবার, নিরাপদ পানি, এমনকি আলোর ব্যবস্থা না থাকার কারণে মোমবাতির অভাব বোধ করছি খুব। খানাদানা আমাদের ঠিক মতন আসে নাই তো। খানাদানা কেউ আইসে একবারে জায়গা 3 বার নিচে, কেউ একবারে হয়নি। নতুন করে বন্যার কবলে পড়া সোনাগাজী এবং দাগনভূঞাতে শুকনো খাবার, পানি জাতীয় খাবার দেওয়া জরুরি হয়ে পড়েছে।
সেই সাথে মহিলাদের হাইজেনিক মেনটেন করার বিভিন্ন উপকরণ দেওয়াও জরুরি বলে মনে করছেন এখানকার ভুক্তভোগীরা। বিল্ডিং এর নিচে যে পরিমাণে পানি ছিল আমাদের দোতলা পর্যন্ত পানি উঠে গেছে। আমার বাসার যত মালামাল ছিল সকল মালামাল ভাই সব কিছু নষ্ট হয়ে গেছে। পানির অনেক কষ্ট, কি করব, ছেলে মেয়ে তো আছে, ওদেরকে বাঁচাতে হবে। ইতিমধ্যে বিশুদ্ধ খাবার পানি এবং স্বাস্থ্যসম্মত খাবারের অভাবে জেলার বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে ডায়রিয়া সহ চর্মজনিত রোগ দেখা দিয়েছে। গত কয়েকদিনের বন্যায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য প্রমাণ প্রশাসন থেকে বা কোনো মহল থেকে দিতে পারছেন না। কি পরিমাণ প্রাণহানি হয়েছে এ বিষয়ে স্বচ্ছ কোনো তথ্য নেই সংশ্লিষ্টদের কাছে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানির তীব্র চাপে ভেঙে গেছে মুছাপুর স্লুইস গেটের 23টি ভেন্ট রেগুলেটর। এদিকে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ সামগ্রী বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, বিশুদ্ধ পানি, ওষুধ সহ ত্রাণের অভাব হবে না। টানা ভারী বর্ষণ আর ফেনীর উজান থেকে নেমে আসা পানিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত 24 ঘন্টায় 130 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। লোকালয়ে পানি বেড়েছে 1 ফুটের বেশি। পানিবন্দী হয়ে পড়েছেন 20 লাখ মানুষ। গত কয়েকদিনের ভয়াবহ বন্যায় জেলার 9 উপজেলার মধ্যে 8 উপজেলা আক্রান্ত হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রমুখী হচ্ছেন অনেকে। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। কোম্পানিগঞ্জে বন্যার পানির তীব্র চাপে ভেঙে গেছে মুছাপুর স্লুইস গেটের 23টি ভেন্ট রেগুলেটর। বেগমগঞ্জ জেলাটা খুব নিচু অঞ্চল, তো এই জন্য কোমর পর্যন্ত, মাথা পর্যন্ত পানি। কিছু কিছু লোকে একাধিকবার টান পাইতেছে, কিছু কিছু লোকে দেখা যায় একবারও টান পাইতেছে না। এই বন্যা আমার বয়সে আমি আর দেখি নাই এত বেশি পানি। আমাদের ঘরে এক কোমরে পানি। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বিশুদ্ধ পানি, ওষুধ সহ ত্রাণের অভাব হবে না বলে জানিয়েছেন তিনি। জনগণকে সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা। রিলিফের কোনো অভাব হবে না, ঔষধেরও কোনো অভাব হবে না। আপনারা কারেক্টলি বলছেন যে অনেক জায়গায় যেতে খুব অসুবিধা হচ্ছে, আপনারা সাহায্য সহযোগিতা করবেন, অবশ্যই সব জায়গায় এটা পৌঁছে যাবে। হয়তো সাময়িক একটু অসুবিধা হচ্ছে, বাট এই অসুবিধাটা খুব একটা বেশি সময় থাকবে না। আর আপনারা যদি, জনগণ যদি সব সাহায্য সহযোগিতা করে, অ্যাডমিনিস্ট্রেশন সব জায়গায় পৌঁছে যেতে পারবে। জেলায় 1098টি আশ্রয়কেন্দ্রে 1,82,309 জন আশ্রয় নিয়েছেন। সময় সংবাদ, নোয়াখালী। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে এই মুহূর্তে লক্ষ্মীপুরের মান্দারি এলাকায় আছেন রিপোর্টার আতাউল কাউসার, নোয়াখালীর সেনবাগে আছেন আতিয়ার সজল এবং কুমিল্লার বাক্সিমুলে আছেন ইশতিয়াক আহমেদ। আমরা সরাসরি প্রথমে যাব কাউসারের কাছে। লক্ষ্মীপুর পৌরসভার অর্থাৎ পৌরসভার মধ্যে মূল সড়কের পাশে একটি জায়গায় এই মুহূর্তে আমি আছি। দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ পানি জমেছে এবং আমার পেছনে যে ঘরগুলো আছে এই ঘরগুলো প্রত্যেকটি পানিতে ডুবে গেছে। আমি দেখতে পাচ্ছি যে একটি মুরগি, সেটি আপনার হচ্ছে পানি থেকে বাঁচতে প্রায় চালের কাছে একটি বাঁশের উপরে উঠেছে। অর্থাৎ সকল জীবই প্রচণ্ড দুর্ভোগের মধ্যে পড়েছে এই বন্যায়। এবং যে মানুষরা আছেন, আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, আমরা জানতে পেরেছি এবং পরবর্তীতে কথাও বলেছি, তারা এখান থেকে সরে আশ্রয়কেন্দ্রে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আশ্রয়কেন্দ্রে জায়গা না পেয়ে এই মুহূর্তে তারা মহাসড়কের পাশে অর্থাৎ নোয়াখালী লক্ষ্মীপুর যে সড়ক, সেই সড়কের পাশে তাঁবু টাঙিয়ে তারা সেখানেই বসবাস করছেন এবং তারা সাহায্য চেয়েছেন ত্রাণের জন্য এবং আমরা যতটুকু জানতে পেরেছি কেউ কেউ তাদেরকে ত্রাণ দিয়েছেনও। তো এখানে তারা আমাদের জানিয়েছেন যে এই জায়গাটিতে মোট 20টি পরিবার ছিল। ওই 20টি পরিবারের প্রত্যেকেই এই মুহূর্তে গৃহহীন। এই মুহূর্তে প্রত্যেকেই বন্যা দুর্গত অবস্থায়, তাদের জীবন বাঁচাতে রাস্তার পাশে কোথাও না কোথাও তাঁবু টাঙিয়ে তারা সেখানে থাকছেন এবং যেহেতু রান্নাবান্নার কোনো বিষয় নেই বা সুযোগ নেই, সে কারণে তারা ত্রাণের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে তাদের জীবনযাপন করছেন। তাদের প্রচুর ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, আমরা দেখছি অনেক শিশু আছে, দুধের শিশু আছে। তারা বলছেন অনেকে যে হয়তো শুকনা খাবার তারা পাচ্ছেন, কিন্তু দুধের বাচ্চাদের খাবার তো আর তারা পাচ্ছেন না। তো এর মধ্যেও তারপরও তারা বলছেন যে যতটুকু পেয়েছেন তাতেও তারা সন্তুষ্ট, যে তারা আপাতত খেয়ে পরে বাঁচতে পারছেন। এর আগে সকালে আমি লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ইউনিয়নে গিয়েছিলাম। সেখানে ভেতরে প্রচণ্ড বাজে অবস্থা। আমরা মাইলের পর মাইল নৌকায় গিয়েছি এবং সেই জায়গাগুলোতে নৌকা ছাড়া চলাচলের আর কোনো উপায় নেই। কোনো ত্রাণবাহী গাড়ি একটি নির্দিষ্ট সীমার পরে আর ভেতরে যেতে পারছে না, কিন্তু সেখানে একমাত্র যাওয়ার উপায় হচ্ছে নৌকা। এবং নৌকায় করে আমরা খুব বেশি মানুষকে ত্রাণ নিয়ে যেতে দেখিনি। আমরা সর্বশেষ যখন সেখান থেকে ফেরত আসছিলাম তখন একটি নৌকায় করে কিছু ত্রাণ নিয়ে যেতে দেখেছি সেই প্রত্যন্ত অঞ্চলগুলোর দিকে। তো সেই প্রত্যন্ত অঞ্চলে যেখানে আমরা
নৌকা নিয়ে গিয়েছিলাম, সেখানকার বর্ণাঢ্য মানুষরা আমাদেরকে জানিয়েছেন যে তারা গত 7 দিন ধরে কোনো ধরনের ত্রাণ পাননি। তো সেই কারণে তারা বারবার সকলের কাছে আহ্বান জানিয়েছেন যে নৌকায় করে গিয়ে হলেও তাদেরকে ত্রাণ দিয়ে যেন তাদের জীবন বাঁচানো হয়। তো এই ছিল লক্ষ্মীপুরের পরিস্থিতি। নোয়াখালীতে আমাদের আরেক সহকর্মী আছেন আতিয়া সজল, সেখানকার বন্যা পরিস্থিতি জানবো তার কাছ থেকে। ফেনীর পরশুরামের যে ফুলগাজী সহ এবং ছাগলনাইয়াতে যে বন্যা, সেটি হচ্ছে ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলুনিয়া নদীর যে পানি, সেই পানি কিন্তু ভারতের উজান থেকে নেমে আসা পানির তোড় এবং গত সপ্তাহব্যাপী অনবরত বৃষ্টি, এই কারণে যে সৃষ্ট বন্যা, এটা শুধু ফেনীকে নয়, এটি কিন্তু ক্ষতিগ্রস্ত করছে আশপাশের যে লাগোয়া জেলাগুলোর উপজেলাগুলো রয়েছে সেখানেও। আমরা রয়েছি নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট এলাকার যে খানপাড়া এলাকায়। এই দেখতে পাচ্ছেন এই এলাকা আবার শুধু নয়, এই উপজেলার বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ঘুরে দেখেছি যে অনেকের বাড়িঘরের কিন্তু বুক সমান পানি বা কোথাও মাথা সমান পানিতে তলিয়ে আছে এবং অনেকেই কিন্তু আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। এবং যদিও পানিটা ধীরে ধীরে বা আস্তে আস্তে আসার কারণে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় হয়তো তারা মালামাল কিছু সরাতে পেরেছে, আবার অনেকে পারেনি। এবং এই ক্ষতিটা কিন্তু আসলে দিন দিন বাড়ছে, যার কারণে এই এলাকায় শুধু নয়, এখন এই পানি সব ছড়িয়ে যাচ্ছে নিচের দিকে। আরেকটি দুঃসংবাদ হচ্ছে যে ফেনীর নোয়াখালীর যে কোম্পানিগঞ্জ উপজেলার যে এয়ারটি রয়েছে, সুইচ গেট রয়েছে মুসাপুরের, সেই গেটটি ভেঙে যাওয়া বা পুরোপুরি ভেসে যাওয়ার কারণে কিন্তু ওই এলাকায় একটি আশঙ্কা তৈরি হচ্ছে বন্যার। আমরা তার কারণে এই নোয়াখালী ফেনীর অংশের মানুষ কিন্তু বেশ আশঙ্কার মধ্যে পড়েছে, যার কারণে কিন্তু এইসব অঞ্চলের মানুষ চিন্তিত রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করব এখানকার এক বন্যা ক্ষতিগ্রস্ত লোকজনের কাছে। আপনাদের এলাকার বন্যার অবস্থা কেমন? আমাদের হলো নোয়াখালীর সেবারহাট, আমরা শ্যামবাগ থানা, উত্তর রাজারামপুর, আমাদের খানপাড়া রোড। এখন আমরা ঘর বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে এসেছি সেবারহাট হাই স্কুল। বর্তমানে আমাদের বাড়ির বুক সমান পানি, আমরা ক্ষতিগ্রস্ত, আমাদের চায় সামান কিছুই নিতে পারি নাই, আমাদের বস্তু নিয়ে ফিরিয়েছি। শুনছেন যে এই এলাকার মানুষের একটি পরিস্থিতি যেটা আমরা দেখলাম যে বন্যা পরিস্থিতি ছুঁয়ে গেছে এই অঞ্চলের মানুষকেও। আর আপনাকে যদি বলি পুরা ফেনীর জেলা জুড়ে যে মানবিক বিপর্যয় ঘটছে বন্যার কারণে, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, ফেনীর সদর এবং নতুন করে আক্রান্ত হচ্ছে গতকাল থেকে দাগনভূঞা, সোনাগাজী, এসব অঞ্চলের মানুষ কিন্তু এখন একটি মানবিক বিপর্যয়ের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। এবং খাদ্য সংকট এবং বিশুদ্ধ পানির সংকট এবং রোগবালাই দেখা দিয়েছে, ডায়রিয়া এবং বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ, সেই সাথে চর্মরোগ দেখা দিয়েছে। শিশুরা আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত রোগে। সব মিলে কিন্তু আবার গবাদি পশুগুলো কিন্তু একের পর এক খাদ্য না পেয়ে তারা মারা যাচ্ছে, অনেক গবাদি পশু এবং পশু পাখি, এবং সব মিলে কিন্তু একটি বিপর্যস্ত অবস্থায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো এলাকা জুড়ে একটা বিপর্যস্ত অবস্থা। এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু মানুষ সাড়া দিচ্ছে, ত্রাণ নিয়ে এখানে আসছে, কিন্তু সেই ত্রাণ সমভাবে বন্টন করার জন্য বা প্রকৃত ক্ষতিগ্রস্তের কাছে পৌঁছানোর জন্য যে ব্যবস্থাপনা, সেটি যে পরিমাণ শৃঙ্খলা থাকার কথা, সেই পরিমাণ শৃঙ্খলা এখনও ফিরে আসেনি, যার কারণে এসব ত্রাণ ভুক্তভোগীরা যথাযথভাবে না পাওয়ায় কেউ বেশি পাচ্ছে, আবার কেউ মোটেই পাচ্ছে না। এ ধরনের অভিযোগ কিন্তু কয়েকদিন ধরে চলছে এবং এটার একটা অবসান হওয়া দরকার মানবিক বিপর্যয় ফেরানোর জন্য। আমরা চলে যাব কুমিল্লার বন্যা পরিস্থিতি জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী ইশতিয়াক আহমেদ। জানেন যে বুড়িচং উপজেলার যে 105টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং তার যে পাশের উপজেলা অর্থাৎ ব্রাহ্মণপাড়ার 3টি ও যে ইউনিয়ন গতকালকে প্লাবিত হয়েছে, তার নতুন করে আরও 2টি ইউনিয়ন কিন্তু আজকে প্লাবিত হয়েছে। অর্থাৎ এই যে বন্যার পানি, সেই পানি কিন্তু প্রতিটি গ্রাম একটির পর একটি গ্রাম প্লাবিত করে যাচ্ছে এবং বিশেষ করে যারা বানবাসী রয়েছে, অর্থাৎ যারা পানিবন্দী অবস্থায় রয়েছে, তাদের যে দুর্ভোগ, তাদের যে ফসলি জমি, তাদের যে ঘরবাড়ি, তাদের যে গৃহপালিত পশু, সব কিছু কিন্তু একেবারে পানি নিচে তলিয়ে গিয়েছে। এবং আমি যদি জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বুড়িচং উপজেলার বাক্সিমূল ইউনিয়নে এবং সেখানে আপনি যদি দেখাতে চাই যে আমার দুপাশটা একেবারে দেখলে মনে হবে যে কোনো একটি নদীর মতো নদীতে দাঁড়িয়ে রয়েছে। তবে এটি দুই দিকে কিন্তু ফসলি জমি রয়েছে, একেবারে ছোটো ছোটো একর ফসলি জমি কিন্তু পুরো কুমিল্লা জেলা জুড়ে কিন্তু একেবারে তলিয়ে গিয়েছে। এবং বলতে চাই যারা বিশেষ করে যারা এখানকার পানিবন্দী অবস্থায় রয়েছে অথবা যারা এই মুহূর্তে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে, তাদেরকে কিন্তু শুকনো খাবার, বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী দিচ্ছে
হিসেবে সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা। একটি বিষয় জানা রাখতে চাই, আমরা কথা বলেছিলাম কয়েকজন ভুক্তভোগীর সাথে, তারা আমাদেরকে জানিয়েছে যে বিশেষ করে যে শুকনো খাবার তারা কিন্তু যারা পরিবারের সদস্যরা যারা বড় বৃদ্ধ বা প্রাপ্তবয়স্ক হয়েছে, তারা বিশেষ করে যারা শিশুরা রয়েছে, পরিবারের শিশুরা রয়েছে, যারা পানিবন্দী অবস্থা রয়েছে, তাদের জন্য কিন্তু খাবার প্রয়োজন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং বিশেষ করে যারা স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো যারা ত্রাণ নিয়ে আসছে এবং ত্রাণ দিচ্ছে, তারা কিন্তু নৌকা করে গিয়ে বিভিন্ন জায়গায় ত্রাণ দিচ্ছে, বিশেষ করে আজকে কিন্তু ত্রাণ দিচ্ছে। তবে তারা বারবার বলছে যে পর্যাপ্ত পরিমাণ নৌকা না থাকার কারণে যেগুলো প্রত্যন্ত অঞ্চল সেখানে কিন্তু পৌঁছানো অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে। অর্থাৎ সেখানকার যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু এখনও অনেক জায়গায় ত্রাণ পাচ্ছে না। তার পাশাপাশি কুমিল্লার যে 3টি উপজেলা, অর্থাৎ ফেনীর বন্যার কারণে যে 3টি উপজেলা প্লাবিত হয়েছে, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, এই এলাকায় কিন্তু বলা যায় কিন্তু একেবারে বলছে যে তারা কিন্তু বন্যাতে তাদের যে গ্রাম ঘর এবং ফসল জমি সেটা কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে। অর্থাৎ কুমিল্লার যে বন্যার পরিস্থিতি সেটা কিন্তু প্রতিনিয়ত অবনীত হচ্ছে, কোনোভাবে কিন্তু উন্নতি দেখা দিচ্ছে, তার পাশে ঘুমতে পানি কিন্তু বেড়ে চলেছে। এতে ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা থেকে। দেশের বন্যা পরিস্থিতির খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। যুক্ত হয়েছিলাম কুমিল্লা, নোয়াখালী এবং তারও আগে লক্ষ্মীপুর থেকে। যদি ভারী বৃষ্টি না হয় তবে আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 24 ঘন্টার মধ্যে ফেনী সহ অন্যান্য জেলায় নতুন করে পানি না বাড়ার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ফেনী, নোয়াখালী এই দুটা জেলা ছাড়া এই মুহূর্তে আর তেমন কোনো ঝুঁকিপূর্ণ জেলা নাই। আজকে সকালের এবং দুপুরের তথ্য অনুযায়ী আমাদের দুইটা স্টেশন বিপদসীমার উপরে রয়েছে। একটা হচ্ছে কুশিয়ারা নদীর অমলশীত পয়েন্ট, সেটা বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা আজকের মধ্যে নেমে যাবে আমরা আশা করছি। এবং কুমিল্লার গোমতী নদী রয়েছে, সেটা বিপদসীমার 42 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা আগামী 48 ঘন্টার মধ্যে আমরা আশা করছি বিপদসীমার নিচে নেমে আসবে। বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, ফেনী ও কুমিল্লা সহ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকায় নতুন কোনো এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা নেই। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে কথা জানান তিনি। বন্যার পানিতে ডুবে 23 জনের মৃত্যু ও 2 জন নিখোঁজ রয়েছে বলেও জানান তিনি। দেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের যে নদ নদীগুলো রয়েছে সেগুলো পানি সমতল ক্রমাগত হ্রাস পাচ্ছে। কুমিল্লা এবং ফেনীতে বন্যা পরিস্থিতি উন্নতি অব্যাহত রয়েছে। আগামী 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং সেখানে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, যে কারণে পানি আরও তল হ্রাস পাবে। 11টি জেলায় মোট 11,38,048টি পরিবার পানিবন্দী রয়েছে। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 57,01,204 জন। আর এ পর্যন্ত মৃতের তথ্য আমরা পেয়েছি 23 জনের, আর নিখোঁজ তথ্য রয়েছে আমাদের 2 জনের। এটি মৌলভীবাজারে। ত্রাণ সামগ্রী মজুদ এবং বিতরণ কার্যক্রম সন্তোষজনকভাবে চলছে। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। নগদ টাকা ও ত্রাণ সামগ্রী জমা দিতে ভিড় করছেন সর্বস্তরের মানুষ। কেউ নগদ টাকা, কেউ শুকনো খাবার, আবার কেউ বা নিয়ে আসছেন নতুন কাপড় ও ওষুধপত্র, যেন নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। বন্দরনগরী চট্টগ্রামের 16 শহর রেল স্টেশনেও চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। 5 দিন ধরে চলছে এই কর্মযজ্ঞ। বস্তা কিংবা ব্যাগে করে নানা ত্রাণ সামগ্রী আনছেন শিশু কিশোর সহ নানা বয়সী মানুষ। সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন শিক্ষার্থীরাও। নানা দলে বিভক্ত হয়ে সংগ্রহের পর জমা দিচ্ছেন কন্ট্রোল রুমে। যা পেরেছি দিয়েছি, আর অন্যান্য জায়গা আমাদের রেজিমেন্ট যেটা আছে কর্ণফুলী রেজিমেন্ট, ওখানে দিয়েছি 62 বস্তার মতো। যারা ফেনীতে যাচ্ছে, কুমিল্লাতে যাচ্ছে, ওরা আসলে জিনিসপত্রগুলো দেখে এসে ওরা নিজেরা খেতে পারছে না, ওদের কষ্ট হচ্ছে। তো সেই কারণে আমি ওদের জন্য নিয়ে এসেছি বেশি করে, যে ওরা আগে পেটে রাখুক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামের 9 উপজেলার বন্যা কবলিত মানুষের জন্য পাঠানো হয়েছে ত্রাণ সামগ্রী। এখন তাদের পরিকল্পনা বন্যা পরবর্তী পুনর্বাসন করা। যখনই আমাদের বানবাসী ভাইদের পানি নেমে যাবে, আমরা এরপরে আমাদের পুনর্বাসনের জন্য আমরা আবার ত্রাণ সংগ্রহ করব। রেস্কিউ মোটামুটি এখন তেমন লাগতেছে। এখন দরকার হচ্ছে যে বানবাসী ভাইরা তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা করা। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলেও এখনও পাড়ি দেওয়ার বাকি বহু পথ। বন্যা মোকাবেলায় পাশে চান দেশবাসীকে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুনের ঘটনায় বিএনপির কেউ জড়িত নয় বলে দাবি করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির।
এ ঘটনায় বহিরাগত সন্ত্রাসীরা জড়িত থাকতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে কথা বলেন বিএনপির নেতা। আমি আপনারা 100% নিশ্চিত করতেছি আমাদের দলীয় কোনো লোক এই লুটপাটের সাথে সম্পৃক্ত নয়। সন্ত্রাসী যারা তারা আজকে লুটপাট করতেছে, এই লুটপাটের জন্য তারা দায়ী। স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানাবো, আপনারা এই লুটপাট অবিলম্বে বন্ধ করে যেটুকুই কারখানা অবশিষ্ট আছে সেটুকু রক্ষা করা যায়। আমাদের পক্ষ থেকে রাজনৈতিক কর্মী হিসাবে যতটুকু এটাকে রক্ষা করার জন্য যে উদ্যোগ, যে ব্যবস্থা নেওয়া দরকার সেই সাপোর্ট আমরা দিব। রাজধানীর উত্তরা থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে। তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের গুরুত্বপূর্ণ নেতা ইনু এর আগে গত 22 আগস্ট জোটটির আরেক নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও গ্রেফতার হন। ইনু মেননের নামে হত্যা মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যদের নামে গণহত্যার অভিযোগ করা হয়েছে। এদিকে আদাবর থানার হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গোলাপের 7 দিন এবং সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় তাওহিদ সান্নামাত নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 92 জনকে আসামি করে মামলা হয়েছে। সদর মডেল থানায় জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বাদী হয়ে মামলা করেন। এতে 92 জনকে এজাহারভুক্ত সহ অজ্ঞাত আসামি করা হয় আরও 500 থেকে 700 জনকে। শেখ হাসিনা সহ মামলার অন্য আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য নুরি আলম লিটন চৌধুরী, শাহজাহান খান, আফম বাহাউদ্দিন নাসিম এবং ডক্টর আব্দুস সোবহান মিয়া গোলাপ। মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকেও আসামি করা হয়েছে। বাংলা সময় আরও থাকছে। বৈরী আবহাওয়ায় সাগরে যেতে পারছে না বেশিরভাগ জেলে, কমেছে ইলিশের সরবরাহ। বরগুনার পাথরঘাটায় বেড়েছে সব ধরনের মাছের দাম। গার্মেন্টস ব্যবসায়ী মেহেদী হাসান রবিন হত্যাকাণ্ডে নাটোর 2 আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ 135 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুপুরে সদর থানায় মামলাটি করেন নিহতের মামা। গত 5 আগস্ট সকালে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে শহরের বড়গাছা এলাকা থেকে মেহেদী হাসান রবিনকে তুলে নিয়ে যায় কয়েকজন। এরপর কান্দিভিটা এলাকায় শিমুলের বাড়িতে আটকে রেখে বিকেলে তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে 7 আগস্ট ভোরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেহেদী। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পদত্যাগ করেছেন উপাচার্য, প্রক্টর সহ 19 শিক্ষক। এতে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। দেখা দিয়েছে সেশন জটের সংখ্যা। তবে দ্রুত সব সমস্যা কাটিয়ে ওঠার আশ্বাস শিক্ষকদের। সুজয় দাসের ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। 20 আগস্ট বিভিন্ন দপ্তর থেকে পদত্যাগ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, প্রক্টর আব্দুল কাইয়ুম সহ 19 জন শিক্ষক। এরপর থেকেই তালাবদ্ধ তাদের অফিস, স্থবির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। শিক্ষার্থীরা জানান উপাচার্য, প্রক্টর সহ 4টি হলের প্রভোস্ট, হাউস টিউটর, শরীরচর্চা দপ্তরের পরিচালক, লাইব্রেরিয়ান সহ পদত্যাগকারীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর পাশাপাশি হয়রানির চেষ্টা করেছিলেন। তারা বিদায় হলেও একাডেমিক দিক দিয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন শিক্ষার্থীরা। একাডেমিক কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শিগগিরই শূন্য পদগুলো পূরণের দাবি তাদের। অনেক কর্মকর্তারা আসলে পদত্যাগ করে ফেলছে, সেই ক্ষেত্রে সার্টিফিকেট উঠানোর ক্ষেত্রে একটা বড় সমস্যা ক্রিয়েট হচ্ছে। সামনে সেমিস্টার ফাইনাল হওয়ার কথা ছিল, মানে এই সামনের মাসেই, তো স্যারেরা বিসি না থাকার কারণে সেমিস্টার ফাইনালগুলো পিছিয়ে দিতে হচ্ছে। একাডেমিক কার্যক্রম যেহেতু বিঘ্নিত হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আপনাদের যে উন্নয়নশীল কর্মকাণ্ডগুলো আছে সেগুলোও কিন্তু বিঘ্নিত হচ্ছে। শিক্ষকরা বলছেন উপাচার্য না থাকায় আর্থিক অনুমোদনের ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে। আশঙ্কা সৃষ্টি হয়েছে ঠিক সময় বেতন ভাতা পাওয়া নিয়ে। তবে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে একাডেমিক কার্যক্রম চালিয়ে যাবেন তারা। সরকারের কাছে আমাদের আবেদন এবং নিবেদন অতি দ্রুত যেন আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেন। তবে শিগগিরই চলমান সংকট সমাধানের আশ্বাস বিশ্ববিদ্যালয় ডিনদের। আমরা অবশ্যই চেষ্টা করে যাচ্ছি যাতে একাডেমিক
কার্যক্রম যত দূর সম্ভব শিক্ষার্থীদের স্বার্থে চালিয়ে নেওয়া সম্ভব হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের 6টি অনুষদের 25টি বিভাগে শিক্ষার্থীদের সংখ্যা ৯,১০০। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। বিএনপি কোনো বিদ্বেষ প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না। গুমের ইতিহাস পুনরাবৃত্তি না ঘটিয়ে সবাইকে সঙ্গে নিয়ে প্রকৃত গণতান্ত্রিক দেশ বিনির্মাণে বিএনপি অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে টাঙ্গাইলের ভুয়াপুরের বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ পলাশের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। শহীদ পলাশের যে স্বপ্নের বাংলাদেশ, পলাশ স্বপ্নে যে বাংলাদেশ দেখেছিলেন, সেই স্বপ্নের বাংলাদেশ প্রকৃত স্বাধীন, সার্বভৌম এবং প্রকৃত গণতান্ত্রিক দেশ যাতে আমরা বিনির্মাণ করতে পারি। শহীদ পলাশের পরিবারের সাথে দেখা করে যেন আমরা এই আশ্বাস এবং এই বার্তা প্রেরণ করি, সারা জীবন শহীদ পলাশের পরিবারের পাশে আমরা দল হিসেবে থাকব। শিক্ষার্থীদের ওপর আনসার সদস্যদের হামলার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। এবং আমরা যখন বাইরে ওই কিছু আনসার সদস্যদেরকে দেখি, আমরা তখন তাদের বিষয়ে কথা বলতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাই। অর্থাৎ ছাত্র জনতা যে কোনো সময় বাংলাদেশের নাগরিকের যে কোনো দাবির জন্য সেটি শুনতে প্রস্তুত এবং সেটি আলোচনা করতে প্রস্তুত। কিন্তু আমরা যখন তাদের একটি টিম সচিবালয়ের ভিতরে নিয়ে এসে সকলের সাথে কথা বলার ব্যবস্থা করলাম, দুপুরে একবার কথা হয়েছে, সন্ধ্যায় একবার কথা হয়েছে, তারা কনভিন্স হয়, তাদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয় এবং বাকি দাবিগুলোর জন্য যৌক্তিকতা বিবেচনায় কিছু সময় চাওয়া হয়। তারা কনভিন্স হয়ে যখন বাইরে কথা বলতে যায়, তখন সকলে নয়, ওইখানকার কতিপয় আনসার সদস্য তারা এটি মেনে নেয় না। অর্থাৎ তাদের উদ্দেশ্যই ছিল দাবি মানা বা না মানার সাথে কিছু নয়, তাদের উদ্দেশ্য ছিল সচিবালয়কে অবরুদ্ধ করে দেশকে অবরুদ্ধ করার চেষ্টা করা। সেই জায়গা থেকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ওইখানে আনসার লীগের যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে প্রধান যিনি ছিলেন তিনি এর পূর্বে স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা ছিলেন এবং সেই স্বেচ্ছাসেবক লীগের নেতা সহ অসংখ্য 5-8টা পেটুয়া বাহিনী আনসারের নাম করে গতকালকে আমার বিশ্ববিদ্যালয় সহ ঢাকার অসংখ্য ছাত্র ভাইদের উপরে অতর্কিত রক্তাক্ত হামলা চালায়। আমরা জেনেছি যে এর পূর্বে যিনি এই আনসারের ডিজি ছিলেন তিনি একজন আওয়ামী লীগের মদতপুষ্ট 5-8টা ডিজি ছিলেন। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, ওই 5-8টা ডিজিকে এই ছাত্রদের উপরে রক্তাক্ত হামলার জন্য অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, যেই ফ্যাসিবাদের দোসররা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন ষড়যন্ত্র এবং নীল নকশার চেষ্টা করছে, তাদেরকে দ্রুত খুঁজে বের করে ওই জায়গা থেকে উৎপাদন করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বক্তব্য রাখছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরতে পারছেন না জেলেরা, যারা যাচ্ছেন তাদের জালে মিলছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশ। এ কারণে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কমে গেছে ইলিশের সরবরাহ, সঙ্গে বেড়েছে দামও। সংশ্লিষ্টরা বলছেন মাছ শিকারের প্রয়োজনীয় উপকরণের মূল্যবৃদ্ধির কারণে সহসাই কমছে না এর দাম। ৬৫ দিনের সরকারের নিষেধাজ্ঞা কাটিয়ে ২৩ জুলাই সাগরে নামেন জেলেরা। তবে বৈরী আবহাওয়ার কারণে গত ১ মাসের বেশি সময় তাদের থাকতে হয়েছে উপকূলের কাছে। যারা সাগরে যাচ্ছেন তাদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। সাগরে মাছ না পাওয়ার কারণে ইলিশের সরবরাহ একেবারে কমে গেছে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে, সঙ্গে বেড়েছে দামও। সংশ্লিষ্টরা বলছেন মাছ শিকারের প্রয়োজনীয় উপকরণের মূল্য বৃদ্ধির কারণে সহসাই কমছে না ইলিশের দাম। নদীতে প্রচুর মাছ আছে, কিন্তু মাছ আবহাওয়ার রেটে আমরা ভালো পাইতে পারতেছি না। সবেমাত্র মাছ ইলিশের মৌসুম শুরু হয়েছে, যার কারণে দাম একটু বেশি। ইলিশ কম দামে দেশ খাইতে পারবেন না, তেলের যে দাম
তেলের দাম বাজারের দাম না কমলে ইলিশ কম দামে ব্যস্ত চাইলে বাইরে যেতে পারবে না, সাগরে যেতে পারবে না। মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য মতে নিষেধাজ্ঞার পর গত 1 মাসের বেশি সময়ে পাথরঘাটায় মাছ বিক্রি হয়েছে 523 মেট্রিক টনের বেশি, যার মধ্যে ইলিশ ছিল 293 মেট্রিক টনের বেশি। মাছের উৎপাদন বৃদ্ধিতে মোহনা অঞ্চলকে অভয়াশ্রম ঘোষণা করার দাবি গবেষকদের। গভীর সমুদ্রে মাছ ধরুক, নদীর মধ্যে মাছ ধরুক, বাট মোহনা অঞ্চলটা সেফেস্ট পজিশনে যদি রাখতে পারে তাহলে পরে আমাদের এই যে সুফলটা আমরা পেতে পারতাম আরও বেশি করে সেই সুফলটা আমরা পেতে পারবো বলে আশা করি। বড়ি আবহাওয়ার কারণে আশানুরূপ মাছ না পাওয়ায় তারা নিরাপদ স্থানে ফেরত আসে, ফলে অত্র অবতরণ কেন্দ্রে মাছের অবতরণ কমে গেছে এবং সরকারি রয়্যালটি টোলও কমে গেছে। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ বিক্রির মোট অর্থের 1.25% হারে রাজস্ব আদায় করে সরকার। সময় সংবাদ, বরগুনা। বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। সারা দেশে র্যালি, পূজা সহ নানা আয়োজন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। উৎসব মুখর পরিবেশ, নেচে গেয়ে চলে শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন। বর্ণিল রূপে সেজেছেন সনাতন ধর্মাবলম্বীরা। শিশু কিশোর থেকে শুরু করে বড়রাও সাজেন শ্রীকৃষ্ণ ও রাধা রূপে। সোমবার সকালে বাদ্যের তালে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সিরাজগঞ্জ, পটুয়াখালী, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন জেলায় বের করা হয় বর্ণাঢ্য র্যালি। রং বেরঙের পোশাক পরে হাজার হাজার ভক্তরা অংশ নেন। ইতিহাস ও ঐতিহ্য সম্বলিত নানা পৌরাণিক কাহিনীর চিত্র তুলে ধরা হয় র্যালিতে। মন্দিরে মন্দিরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বন্যায় নিহতদের স্মরণেও হয় বিশেষ প্রার্থনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের শরণার্থী এবং এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আমাদের যে ভাইয়েরা আমাদের মাঝ থেকে চলে গেছেন তাদের জন্য আমরা আজকে একটি প্রার্থনা সভা করেছি। বন্যার্তদের সহযোগিতায় পাশে থাকারও কথা জানান সনাতন ধর্মাবলম্বীরা। এছাড়া বিভিন্ন মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে গীতা পাঠ, পূজা অর্চনা সহ ছিল নানা আয়োজন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। আগ্রাসী বন্যায় পানির নিচে 11 জেলা। বৃষ্টিতে লক্ষ্মীপুরে নতুন এলাকা প্লাবিত। ভেঙে গেছে ছোট ফেনী নদীর মোছাপুর স্লুইস গেট। দুর্গম এলাকায় সুপেয় পানি ও খাদ্য সংকট। এই ছিল বাংলা সময়। এরপর থাকছে সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।